কবি জীবনানন্দ দাশের আর সমস্ত কবিতার মতো তার আকাশলীলা কবিতাটিও তীব্র সমালোচনার শিকার হয়েছিল। সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস এ ধরনের সহজ পংক্তির জন্য তাকে পড়তে হয়েছিল সজনীকান্ত দাশের ঠাট্টা ও বিদ্রুপের মুখে। অথচ আমরা ডব্লিউ.বি. ইয়েটসকে বলতে শুনি, "A line will take us hours maybe, yet if it does not seem a moment's thought, our stitching and unstitching has been not." তাই আমাদের ভাবতে হয়, যে জীবনানন্দ অপ্রয়োজনে কবিতায় একটি আঁচড়ও কাটেন না, যিনি ১৩টি উপন্যাস, ২ শতাধিক গল্প এবং বিভিন্ন প্রবন্ধ লিখে তাদের দিব্যি ঘুম পাড়িয়ে রাখেন, তিনি কি করে কবিতায় হাস্যকর পংক্তি তৈরি করবেন? একথা ভাবতে ভাবতেই যদি আমরা আরেকবার আকাশলীলার দিকে তাকাই, তাহলে দেখি এ কবিতায় ৪ পংক্তির ৪টি স্তবক রয়েছে, যেখানে কবি মোট ৩ বার সুরঞ্জনা নামটি উচ্চারণ করছেন। অবশ্য প্রথম প্রকাশকালে এই কবিতার নাম ছিল ও হৈমন্তিকী, আর সুরঞ্জনার স্থলে কবি ব্যবহার করেছিলেন হৈমন্তিকী বিশেষণটি, যা পরবর্তীতে করা হয়েছিল আকাশলীলা। যাই হোক, এই প্রথম স্তবক পড়লেই খুব সহজে আমরা বুঝতে পারি যে কোন এক যুবকের সঙ্গে সুরঞ্জনা নাম্নী মেয়েটি কথা বলছে এবং ক্রমে দূরে সরে যাচ্ছে, যার ফলে ব্যথিত কবির কাছে নক্ষত্রের রাত হয়ে উঠছে রূপালী আগুন ভরা রাত। যেমন সহজ করে লেখা, তেমন সহজেই আমরা এই পুরো স্তবক বুঝতে পারি, কিন্তু সহজের বাইরে যা থেকে যায় তা হচ্ছে বানান। কবিতায় কবি ওইখানে এবং ওই যুবকের সাথে বানানগুলো ব্যবহার করেছেন। চাইলেই তিনি ওইখানে এবং ওই যুবকের সাথে লিখতে পারতেন। তবে এই নতুন বানানের ফলে একদিকে যেমন কবির নিজস্বতা তৈরি হয়েছে, তেমনি ওই যুবক হয়ে উঠেছে আরো বেশি অচেনা এবং অজানা যুবক। কবিতার দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে এনাফোরা ব্যবহারের মাধ্যমে। এনাফোরা হচ্ছে বাক্যের শুরুতে ব্যবহৃত শব্দের পুনরাবৃত্তি। এখানে ফিরে এসো শব্দ দুটি বাক্যের শুরুতে ২ বার ব্যবহৃত হয়েছে। এর রেশ মূলত এসেছে প্রথম স্তবক থেকেই, যেখানে কবি বলেছিলেন, "ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে।" এর ঠিক পরবর্তী পংক্তিতেই দূর থেকে দূরে লেখার পর প্রকাণ্ড একটা ড্যাশ, মানে হচ্ছে দূরত্ব, আরো দূরে, অর্থাৎ বহু দূরে বোঝাচ্ছেন। তারপর কি কথা তাহার সাথে, তার সাথে, এটা একটা ইন্টারেস্টিং লাইন। একই পংক্তিতে ২ ধরনের সর্বনাম। প্রথমত তাহার সাথে, অচেনা এক ব্যক্তিকে এমন পরিস্থিতিতে এর চেয়ে বেশি সম্মান হয়তো দেয়া যেত না। পরক্ষণেই তার সাথে বলে নিজের সমস্ত অভিমান কবি ২ শব্দে প্রকাশ করে ফেললেন। পরবর্তী পংক্তিতে অবশ্য তিনি রূপকের আশ্রয় নিচ্ছেন। আকাশের অন্তরালে না জানি কত কথা বলছে সুরঞ্জনা। তৃতীয় স্তবকের ঠিক তৃতীয় লাইনে দেখি উপমার আরেক রূপ। জীবনানন্দ দাশ চিরকালই ঘাস, পাতা, ফুল ও ফলকে উপমায় ব্যবহার করে গেছেন। মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনাকে এখানে মৃত্তিকা বা মাটির সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে ওই যুবকের প্রেম ঘাস হয়ে জন্ম নিচ্ছে। এখন এই শেষোক্ত ২ লাইনের সঙ্গে যদি আমরা চতুর্থ স্তবকের আরো ২টো লাইন যোগ করে নেই, তাহলে এক রহস্য উন্মোচিত হয়। সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস। কিছুকাল আগেই যে ঘাসকে কবি প্রেমের প্রতীক হিসেবে দেখিয়েছেন, আজ তারই বিস্তার ঘটেছে সুরঞ্জনার হৃদয়ে। তাই কবি শেষ ২ পংক্তিতে হাহাকার করে বলছেন, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। আমরা জানি বাতাস, যা কিনা আছে কিন্তু নেই, অন্যদিকে আকাশ, যা কিনা নেই তবু আছের মতো দেখায়। দুটোই শূন্যতা, শূন্যতা ছাড়া আর কিছু নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের পছন্দের কবিতাগুলোও কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।